সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক ফ্যাসিলিটিতে হামলা করেছে। এই হামলা ইসরায়েল আর ইরানের সংঘাতের তীব্রতা হঠাৎ বাড়িয়ে দিয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওই হামলা ছিল সীমিত পরিসরের। ইরানে কোনো সরকার উৎখাত চান না বলেও জানান তিনি। তবে ইতিহাস ভিন্ন গল্প বলে। যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়েছে। ইতিহাসের এই ঘটনা প্রবাহ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রকৃত উদ্দেশ্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক যুদ্ধে জড়ানোর বহু অতীত ইতিহাস রয়েছে ইসরায়েলের। ইরাকে বহু বছর আগে এটা ঘটেছিল। এখন ইরানেও তেমনটাই ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের সরকারকে উৎখাত করতে চায় না, কিন্তু তাদের কার্যক্রম ইসরায়েলের লক্ষ্যের সাথে মিলে যায়। এর আগে ইরানে সরাসরি সামরিক আঘাত হানার বিষয়টি নাকচ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরও তারা ঠিকই পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। ইরান 23 জুন পাল্টা জবাব দিয়েছে। কাতারের আল উদেদ মার্কিন ঘাঁটিতে তারা মিসাইল হামলা করেছে। এটাকে তারা প্রতীকী হামলা হিসেবে উল্লেখ করেছে, কিন্তু ইরান যে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা এটা বুঝিয়ে দিয়েছে। পরিস্থিতির আবার অবনতি হলে যুক্তরাষ্ট্র ইরানের সরকার উৎখাতের সুযোগ খুঁজতে পারে। পশ্চিমের কিছু নীতি নির্ধারক ইরানের সরকার উৎখাতকেই আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র সমাধান বলে মনে করেন। ট্রাম্প অস্ত্রবিরতি ঘোষণা করেছেন, কিন্তু এই অস্ত্রবিরতি নড়েবড়ে। ভেতরের উত্তেজনা এখনও রয়ে গেছে। হামলার পেছনে ইসরায়েলের যে কৌশল সেটা এখনও বদলায়নি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আইন প্রণেতাদের অনেকেই মনে করেন ইরানের সরকার পরিবর্তন আনাই আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র উপায়। এই ভুল ধারণাটা পশ্চিমে ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। ওয়ালি নাসিরের মতো স্কলাররা এই ব্যাপারে সতর্ক করেছেন। তারা বলেছেন ইরানের রাজনীতি ও আদর্শিক ব্যবস্থা সম্পর্কে চরম অজ্ঞতা থেকেই এই ধরনের কথা বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, সরকারকে উৎখাত করলেই কি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আদর্শিক ভিত্তি ধ্বংস হয়ে যাবে? এর উত্তর হলো না। এই চিন্তা মারাত্মক ভুল যে খামেনিকে সরিয়ে দিলেই ইরানের রাজনৈতিক ব্যবস্থা ধসে পড়বে। ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী আদর্শিক ভিত্তিতে। এর ভিত্তিটাকে বলা হয় উইলাইয়াহ আল ফাকিহ। দ্বাদশতম শিয়া ইসলামের ধর্মতাত্ত্বিক আদর্শের ভিত্তিতে এটি গড়ে উঠেছে। এই আদর্শ মতে দ্বাদশ শিয়া ইমাম মোহাম্মদ আল মাহদির অনুপস্থিতিতে সিনিয়র ধর্মীয় ফকিহদের কাছে এই কর্তৃত্ব থাকবে। এই নীতি বহু শতকের পুরনো। ইরানের যে বিপ্লবী আদর্শ তার কেন্দ্রে রয়েছে এই ধারণা। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ইরানে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। উলাইয়া আল ফাকি নীতিকে তিনি রাজনীতিতে নিয়ে আসেন। এর আগে এই ধারণাটা মূলত ধর্মীয় নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সব শিয়া স্কলাররা অবশ্য রাজনীতিতে এই নীতির প্রয়োগের ব্যাপারে একমত নন। যেমন ইরাকের নাজাফের গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি এই আদর্শকে রাজনীতিতে ব্যবহারের বিরোধী। তবে শিয়াদের মাঝে একটা বিষয় ঐক্যমত রয়েছে, সেটা হলো সবচেয়ে সিনিয়র ফকি শিয়া সম্প্রদায়কে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এই সিনিয়র ফকিকে তারা বলে মার্জা আল তাকলিদ। এই বিশ্বাসটা শিয়াদের মধ্যে গভীরভাবে প্রথিত। খামেনিকে যদি সরিয়ে দেয়া হয় তাহলে কোম সেমিনারি থেকে নতুন নেতা এসে সে জায়গা নেবেন। এটা ইরানের সর্বোচ্চ উচ্চ পর্যায়ের শিয়া অধ্যয়ন কেন্দ্র। কোম সেমিনারিতে ইমাম খামেনির দৃষ্টিভঙ্গিকে অত্যন্ত উচ্চ মর্যাদা দেয়া হয়। উলাইয়া আল ফাকি সম্পর্কে তার মতকেও গুরুত্ব দেয়া হয়। নতুন নেতা আসলে তাদেরও এই আদর্শ অনুসরণের সম্ভাবনাই বেশি। খামেনিকে সরালেই এই ব্যবস্থা সরে যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আদর্শিক ভিত্তি কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিয়া ইসলামের আদর্শের গভীরে এর শেকড়। একজন নেতাকে সরিয়ে দেয়া হলেও এই ব্যবস্থা থেকে একই ধরনের বিপ্লবী চেতনার ধারকরা উঠে আসবে।
ইরানের বৈশ্বিক প্রভাবকে সাধারণত খাটো করে দেখা হয়। দেশের সীমানার বাইরেও বহু জায়গায় ইরানের আদর্শিক প্রভাব রয়েছে, সেটা অন্য বহু দেশের নেই। 1979 সালের বিপ্লব ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা শুধু ইরানিদেরকে নয়, বরং সারা বিশ্বের শিয়া সম্প্রদায়কে প্রভাবিত করেছিল। এই বিপ্লবের গভীর ধর্মতাত্ত্বিক ও দার্শনিক তাৎপর্য রয়েছে। এই আদর্শ বৈশ্বিক রাজনীতি, বিশেষ করে মুসলমানদের রাজনীতিকে পাল্টে দিয়েছে। প্রভাবের কেন্দ্রে রয়েছে উইলায়াহ আল ফাকিহ ধারণাটি। খোমেনির এই ধারণার রাজনৈতিক প্রয়োগকে সমর্থন করেন না শিয়াদের অনেকে, কিন্তু তারাও বিপ্লবী আদর্শের প্রতি অনুগত। এই আনুগত্য ইরান ছড়িয়ে দূর দূরান্তে বিস্তৃত। পাকিস্তান, লেবানন, ভারত, ইরাক এবং অন্যান্য দেশের শিয়া জনগোষ্ঠী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সংহতি জানিয়েছে। এটা শুধু জাতীয় অহংকারের বিষয় নয়, এটি একটি আদর্শিক ও আধ্যাত্মিক সংহতি। ইউরোপ ও উত্তর আমেরিকাতে ইরান বিপ্লবকে যারা সমর্থন করেন, এই সংখ্যাটা শুধু ইরানিদের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্য দেশ থেকে আসা শিয়ারাও ইরানকে এজন্য প্রশংসা করে। এই দিক থেকে ইরান অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে একেবারে আলাদা। সুন্নি মুসলিমরা হয়তো মক্কা ও মদিনার সাথে নিজেদের সংযোগ অনুভব করেন, কিন্তু সৌদি সরকারকে রক্ষার জন্য তারা এগিয়ে আসবে না। অন্যদিকে ইরান বিপ্লব এমন আনুগত্য তৈরি করেছে যেটা অন্যান্য জাতিগোষ্ঠীর শিয়া সম্প্রদায়ের মাঝেও ছড়িয়ে গেছে। এই আনুগত্যের ভিত্তি হল আদর্শ, জাতিগত পরিচয় নয়। ইরান সরকারকে যদি বাইরের শক্তি এসে উৎখাত করে, তাহলে তাদের বৈশ্বিক সমর্থন আরও শক্তিশালী হবে। বাইরে থেকে চাপিয়ে দেওয়া সরকারকে সারা বিশ্বের শিয়া সম্প্রদায় প্রত্যাখ্যান করবে। বিপ্লবের আদর্শ টিকে থাকবে, এমনকি বর্তমান সরকার যদি টিকে নাও থাকে। ইরান তার সমর্থকদের একটা বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্কটি 6টি মহাদেশে ছড়িয়ে আছে। বুয়েন্স আয়ার্স থেকে জাকার্তা, আফ্রিকা থেকে ইউরোপ, লন্ডন থেকে নিউ ইয়র্ক, সবখানেই এর বিস্তৃতি রয়েছে। এই সম্প্রদায়গুলো খামেনির শিক্ষা দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। ইরানের প্রতিষ্ঠানগুলো থেকে তারা আধ্যাত্মিক দিক নির্দেশনা ও বাস্তব উপদেশ পেয়ে থাকেন। ইরান সরকারকে উৎখাত করলেই এই নেটওয়ার্ক হারিয়ে যাবে না। তারা সাময়িক চ্যালেঞ্জে পড়তে পারে, কিন্তু তাদের আদর্শিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক শক্তিশালী থেকে যাবে। এই নেটওয়ার্ক ইরানের প্রভাব টিকিয়ে রাখতে সাহায্য করবে এবং বিপ্লবের আদর্শে ভবিষ্যতে আবারও অভ্যুত্থানের পক্ষে সমর্থন তৈরি করবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকার উৎখাতে কি লাভ হবে? এতে ইরানের আদর্শিক সমর্থন দুর্বল হবে না, দেশে না, দেশের বাইরেও না। সরকারকে সরিয়ে দিলেও যে আদর্শ এটাকে টিকিয়ে রেখেছে সেটা মুছে যাবে না, বরং ইরানের সমর্থকদের মধ্যে প্রতিরোধ আরও জোরালো হবে। পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নতুন সরকার সেভাবে বৈধতা পাবে না। সারা বিশ্বের শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তারা বিরোধিতার মুখে পড়বে। সরকার উৎখাতে লাভ হবে কার? লাভ হবে মূলত ইসরায়েলি সম্প্রসারণবাদী লক্ষ্যের, বিশেষ করে যারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারে রয়েছে। ইরানের সত্যিকারের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে। বহু ইরানি, বিশেষ করে সেকুলার ও সংস্কারবাদী গোষ্ঠী দেশের অর্থনৈতিক দুর্দশা, রাজনৈতিক দমন এবং সীমিত স্বাধীনতা নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। এই ইস্যুগুলো গুরুতর এবং এগুলো অগ্রাহ্য করার উপায় নেই। তবে মধ্যপ্রাচ্যে বাইরের শক্তি দিয়ে সরকার বদলের যে ইতিহাস, সেটা মোটেই সুবিধার নয়। ইরাক ও লিবিয়াতে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানে সেই চেষ্টা হলেও একই পরিণতি হবে। জোর করে সরকার পাল্টাতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর নেতিবাচক প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে পড়বে। ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ব্যবস্থার মধ্যেই রয়েছে প্রতিরোধ। এটা একক কোনো নেতার উপর নির্ভরশীল নয়, এর পেছনে রয়েছে প্রাতিষ্ঠানিক শক্তি ও বৈশ্বিক সম্প্রদায়ের সমর্থন। এটা উৎখাত করতে গেলে হিতে বিপরীত হবে। ইরানের বিপ্লবী আদর্শ এতে আরও শক্তিশালী হবে। আবার সরকারের পক্ষে বৈশ্বিক সমর্থনও তখন বেড়ে যাবে। ইরানের ব্যবস্থা বাইরের চাপে টিকতে পারবে কিনা এটা আসল ইস্যু নয়। বহু বছর ধরেই তারা চাপ সহ্য করে টিকে আছে। বড় প্রশ্ন হলো, ইসরায়েলের এজেন্ডাকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা কতদূর যেতে প্রস্তুত। সরকার উৎখাতের চেষ্টা হলে সংঘাত ছড়িয়ে পড়বে। এতে পুরো মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে। সেখানে মার্কিন স্বার্থেরও ক্ষতি হবে।
ইতিহাস ঘাটলে দেখা যাবে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করলে অনাকাঙ্ক্ষিত পরিণতি ভোগ করতে হয়। ইরান একটা বহুমাত্রিক দেশ, সেখানকার আদর্শিক ব্যবস্থা অনন্য। পশ্চিমের চাপে ক্ষমতা বদলালে সেখানে স্থিতিশীলতা আসবে না, বরং এতে অস্থিতিশীলতা ও প্রতিরোধ আরও বাড়বে। পশ্চিমাদেরকে তাদের কৌশল অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে, কারণ যেটুকু লাভ তাদের হতে পারে, ক্ষতির ঝুঁকি এখানে তার চেয়ে অনেক অনেক বেশি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।